আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। খুব সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান। আ নির্বাচনের কথা চারিদিক থেকে বলা হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন ইতিমধ্যে একটি রোড ম্যাপও দেয়া হয়েছে। কিন্তু নির্বাচনের পরিবেশ কি আদৌ তৈরি হচ্ছে? ধরেন আজকে এখন যদি সেপ্টেম্বরের ৫ তারিখ আজকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই ৪ মাস হাতে সময় আছে। এই সময়ের মধ্যে নির্বাচন কি আসলে ইন্টারিম করতে চায়? সুষ্ঠু নির্বাচন করতে চায়? ইন্টারিমের কি সে প্রস্তুতি আছে? ইন্টারিম কি লেজে গোবরে করে ফেলছে সবকিছু? আমরা কিন্তু দর্শক গত ১ বছরের বেশি সময় ধরে অর্থাৎ ইন্টারিম শপথ নেওয়ার ১ বছর পর থেকেই আমরা বারবার কিন্তু বলার চেষ্টা করছি যে কোন জায়গায় সমস্যাগুলো হচ্ছে, কি কোথায় কি প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বারবার এই বিষয়গুলো বলা হয়েছে। আজকের থাম্বনেইলে যে ছবিটি দেখছেন এই ছবিটি অ্যা ম্যা আসলে Facebook থেকে পাওয়া। এই গাড়িটি, এই বাসটি ১৯৩৪ সালে সিলেট অঞ্চলে চলাচল করত এবং এই বাসের যে চেহারা, এই বাসের সাথে আমি শুধু ডক্টর ইউনূসের একটা ছবি যোগ করে দিয়েছি, একটু মুখটা যোগ করে দিয়েছি। কারণ এই বাসের যে অবস্থা, সেই বাসের সাথে বর্তমানে ইন্টারিমের একটা ব্যাপক মিল আছে। মুরুব্বিরা মিলে মানে তামাশা করছে আরকি। ইকোনমিক্স ইকোনমিক সাইডের এ বে ছাড়া, অর্থনৈতিক দিকটি ছাড়া আর কোন দিকেই ইন্টারিম আসলে কোন ধরনের সাফল্য আমরা দেখি নাই। বরঞ্চ সব লেজে গোবরে করে একটা বাজে অবস্থা তারা তৈরি করেছেন। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা সংবাদ দেখিয়ে একটু বিশ্লেষণ করতে চাই। কয়েকটি সংবাদ আমি আপনাদেরকে দেখাই যে নির্বাচন উপলক্ষে সরকার আ ১.৫ লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেবেন। এটি আজকে কালবেলার সংবাদ এবং সেখানে বলা হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে ১.৫ লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। শুক্রবার সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি কাজী জিয়াউদ্দিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা ১.৫ লাখ বা তার বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব প্রশিক্ষণ দেব। আ পুলিশের সদর দপ্তরের মানব সম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউদ্দিন আশা করেছেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। মাইলফলক শব্দটি দর্শক মাথায় রাখুন এবং তারা কি করবেন? তারা এই যে ১.৫ লাখ পুলিশকে প্রশিক্ষণ দেবেন, তারা কি করছেন দেখেন। জিয়াউদ্দিন জানান, নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে তারা ২ টি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও ভিজুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের ফিল্মের পাশাপাশি একটি বুকলেটও তৈরি করেছেন। আ তিনি আরো বলেন, গত ৩১শে আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরের মডিউল অনুযায়ী ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে ১৯ টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ১,২৯২ জন মাস্টার ট্রেইনার বা ট্রেইনার অফ ট্রেইনার্স টিওটি তৈরির পরিকল্পনা রয়েছে। এখনো তারা পরিকল্পনা করছেন। সেটি ইম্পোর্টেন্ট বিষয় না। নির্বাচন করার জন্য আপনার বুকলেট, ভিডিও, ও অডিও লাগে বাংলাদেশে? বাংলাদেশের পুলিশরা জানে না, বাংলাদেশের সাধারণ মানুষ জানে না সুষ্ঠু নির্বাচনের জন্য কি করতে হয়? এবং সবচেয়ে ভয়ংকর যে ব্যাপারটি হচ্ছে, এই যে ধরেন যে জিয়াউদ্দিনের কথা বলা হচ্ছে, সেই জিয়াউদ্দিন হচ্ছে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ভাই। আ উম কাজী জিয়াউদ্দিন তিনি হচ্ছেন গিয়ে এটার প্রধান সমন্বয়ক। অর্থাৎ যে হাবিবুল আউয়াল আ একটি ভুয়া নির্বাচন উপহার দিয়েছে, যে হাবিবুল আউয়াল আওয়ামী লীগের প্রচন্ড আস্থাভাজন, যে হাবিবুল আউয়াল আ বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা তদন্ত কমিটির সেটিকে ভণ্ডুল করে দিয়েছে, সেই হাবিবুল আউয়ালের ভাই, যে হাবিবুল আউয়ালের ভাই, যে কাজী জিয়াউদ্দিন তার ভাইয়ের বদৌলতে এতদিন ধরে ১৫ বছর ধরে হাসিনার সুযোগ সুবিধা পেয়েছে, সেই হাবিবুল আউয়াল একটি মাইল ফলক নির্বাচন করার ঘোষণা দিচ্ছে এবং এগুলো হচ্ছে বুকলেট, ভিডিও, অডিও কনটেন্ট এগুলো তারা আ তৈরি করেছেন। নিশ্চয়ই আপনি খোঁজ নিয়ে দেখেন এর মধ্যে শত কোটি টাকার হয়তো লেনদেন হয়ে গেছে। শত কোটি টাকার উম খরচ হয়ে গেছে এই অডিও, ভিডিও, বুকলেট এগুলো বানাতে, প্রশিক্ষণ দিতে, প্রশিক্ষণ যারা নিয়েছেন তাদের ভাতা দিতে। তো এই বিষয়টি নিয়ে আজকের কালবেলার আরেকটি সংবাদ আমি যদি আপনাদেরকে দেখাই, এই জাস্ট এই কাজী জিয়াউদ্দিন সম্পর্কে তারা যা লিখছেন,
আম বলছেন যে, আওয়ামী লীগ দলীয় প্রধান নির্বাচন কমিশনার ভাই কাজী জিয়াউদ্দিনকে নিয়োগ করা নিয়ে পুলিশের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাবিবুল আওয়ালের আপন ভাই যখন আগামী নির্বাচনে প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে, এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ঘোষিত মডেল নির্বাচনের স্বপ্নের যবনিকাপাত হতে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। শুধু তাই নয়, গত ১৬ বছরে গোপালগঞ্জ বলয়ের পুলিশ কর্মকর্তাদের নিয়ন্ত্রিত সিন্ডিকেটের আইনি পরামর্শদাতা হিসেবে পরিচিত পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন এই নির্বাচনের প্রশিক্ষণ মডিউল এবং প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের সার্বক্ষণিক সাচিবিক কাজে সম্পৃক্ত। এতে পুরো প্রশিক্ষণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের গোপন এজেন্ডা হিসেবে পরিগণিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ পুলিশের এ ধরনের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কর্মসূচিতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের ভাই কাজী জিয়াউদ্দিন এবং আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের আইনি উপদেষ্টা হিসেবে সার্বক্ষণিক নিয়োজিত পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুনকে সম্পৃক্ত করার বিষয়ে বর্তমানে পুলিশ কর্মকর্তাদের দুর্বলতা এবং অদক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। তো আপনারা বুঝতে পারছেন যে মাইলফলক নির্বাচন আ ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো নির্বাচনের কি প্রস্তুতি এই ইন্টেরিম মুরুব্বিরা নিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ইন্টেরিম গত ১ বছরের মধ্যে ১ম ৩ মাসে তাদের দায়িত্ব ছিল যে ১৪, ১৮ এবং ২৪ এর নির্বাচনে মাঠে দায়িত্ব পালনরত সেনা সদস্য, সেনা কর্মকর্তা, পুলিশ সদস্য, পুলিশ কর্মকর্তাদের একটি তালিকা বের করা এবং তাদেরকে এই পরবর্তী নির্বাচনে সকল ধরনের কার্যক্রম থেকে বিরত রাখা। কিন্তু বিষয়টি ইন্টেরিমের আসলে মাথায় ঢুকে নাই। এখন তারা আপনার ২ টা নিউজে বুঝতে পারছেন যে হাবিবুল আওয়ালের ভাইকে দিয়ে তারা এখন প্রধান সমন্বয়ক বানিয়ে তারা এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন আ ড্রোন কিনবে, ড্রোন দিয়ে ভোটের কেন্দ্র পর্যবেক্ষণ করবে। নির্বাচন কমিশন বডি ক্যামেরা দিবে পুলিশ সদস্যদেরকে, নির্বাচনী কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে। অর্থাৎ ভাই পুরা টাকা খাওয়ার ধান্দা। হাসিনা যা করে গেছে এই নির্বাচন কমিশন আমি যা দেখছি আরকি। আরে ভাই তুমি ড্রোন দিয়া ফুটেজ দেইখা তুমি কখন ব্যবস্থা নিবা? তোমার আইনে কি পরিবর্তন আসছে? এই ফুটেজ দেখার পরে তুমি কোথায় ব্যবস্থা নিবা? তোমার দেশের ইন্টারনেটের যে অবস্থা, সেই অবস্থায় ওই ফুটেজ তুমি ঠিকমতো দেখতে পারবা? এই বডি ক্যাম যে দিচ্ছ, এই বডি ক্যাম দিয়ে পুলিশ কি করবে? এই বডি ক্যামের ফুটেজ দেখে কি অ্যাকশন নেওয়া হবে? নির্বাচনের ফলাফল তো ঐদিনই ঘোষিত হয়ে যাবে। এরপরে ট্রাইব্যুনালে যদি কেউ আপত্তিও করে সেটা সমাধান হইতে ১০ বছর লাগবে। তো এইসব ধরেন উদ্ভট বিষয়গুলোর দিকে আমরা যাচ্ছি। পাশাপাশি এই যে পুলিশের এই যে জিয়াউদ্দিন বা আ যে গোপালগঞ্জের যে পুলিশ সুপার, এদের বাইরে শত কর্মকর্তা এখনো ঘাপটি মেরে বসে আছে প্রশাসনের ভেতরে, পুলিশের ভেতরে, সকল জায়গায়। আপনারা আনসার বিদ্রোহের কথা শুনেছেন। আনসার বিদ্রোহের পরে আনসারের ডিজি কিন্তু এখনো বহাল। মানে যারা বিদ্রোহ করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা কি জানি? সে বিদ্রোহের রুট কোথায় ছিল? কারা এর পেছনে ছিল? এই আনসাররা তো নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ভোট কেন্দ্রে। তো আ মানে কি পর্যবেক্ষণ তাদের ব্যাপারে? কি পদক্ষেপ নেয়া হয়েছে? তো বিজেপির যিনি এখন প্রধান আছেন তার বিষয়ে নানা অভিযোগ। জুলাই বিপ্লবের সময় তার নির্দেশে তার বাহিনী যে গুলি চালিয়েছে সে বিষয়গুলো নিয়ে কি ইন্টারিম কোন পদক্ষেপ নিয়েছে? অর্থাৎ এই ইন্টারিমের মুরুব্বিরা বন্দুক বাহিনীকে আসলে ভয় পাচ্ছে। এটা হচ্ছে আমার সার্বিক পর্যবেক্ষণ। তারা খুব ভয় পাচ্ছে যে বন্দুক বাহিনী যদি আবার বন্দুক ধরে বসে। তো এই ভয়ে তারা কোন ধরনের পদক্ষেপের দিকে যাচ্ছে না। পাশাপাশি আমরা কিন্তু এই এ সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু জাতীয় পার্টি প্রসঙ্গটা কিন্তু আমরা এনেছিলাম। আ কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু নেয়া হয় নাই। এবং আপনি দেখেন যে এখন বলা হচ্ছে যেমন ৫ই আ সেপ্টেম্বর আজকের আমার দেশ পত্রিকায় জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি করেছেন ৩০ দল। গণ অধিকার পরিষদের সমাবেশে ৩০ দলের নেতারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টি বাংলাদেশে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক, আওয়ামী লীগের গুম খুন, অবৈধ
নির্বাচনের বৈধতা তো বৈধতা এবং রাজনৈতিক আচ্ছা এখানে ওদের প্রিন্টিং মিস্টেক। ২৪শে গণঅভ্যুত্থানের পর জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। তো নির্বাচনের ৪ মাস আগে এসে এটা আপনাদের মনে হচ্ছে এতদিন ধরে আপনারাও তো কোনো আ কথা বলেন নাই। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা যে দাবি আশা করেছিলাম। আবার আবার আপনি দেখেন জাতীয় পার্টির মহাসচিব আবার আল্টিমেটাম দিচ্ছেন। তিনি বলছেন হুম, যে শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ ও হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে রাতে সাংবাদিকদের আলাপকালে তিনি দাবি জানিয়েছেন যে সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চেয়েছেন এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তো জাতীয় পার্টির এই আন্দোলনে জাতীয় পার্টির ছদ্মবেশে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নিষিদ্ধ ঘোষিত তারা যে অ্যাম উম যোগ দিয়ে যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করবে, এ কথাকে বোঝার জন্য কি বৈজ্ঞানিক হতে হবে নাকি? তো অর্থাৎ সার্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটি আসলে অত্যন্ত বিপজ্জনক। আমি সুষ্ঠু নির্বাচন কোনো সম্ভাবনা দেখছি না। এবং আদৌ নির্বাচন হবে কিনা? তারপর আপনি আবার দেখেন যে জেনারেল ওয়াকার সাহেব অপরাধীদেরকে মানে রক্ষা করার জন্য যারা উম আ উম গুম খুনের সঙ্গে যুক্ত ছিল, সেই জাতীয় অফিসারদেরকে তিনি রক্ষা করার জন্য তিনি আ মাঠে নেমেছেন, সিরিয়াসলি মাঠে নেমেছেন এবং আপনারা যদি গতকালকে মেজর সুমন আ আহমেদের সাথে আমার যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি দেখেন তাহলে দেখবেন যে তিনি আ আর্মির যেই আইন এ এম এমবিএমএল সেটিকে তাকে যেই সে এমবিএমএল এ তাকে যেই ক্ষমতা দেয়া হয়েছে সেটি প্রয়োগ করে তিনি সিভিল কোর্ট থেকে পুরো বিষয়টাকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বিচারের জন্য নিয়ে যেতে চাচ্ছেন। তো এই বিষয়টি গতকাল আমরা বিস্তারিত আলোচনা করেছি। কিছুক্ষণ আগে একজন সিনিয়র সেনা কর্মকর্তা গতকালকে প্রোগ্রামের রেফারেন্স ধরে তিনি আরো সুস্পষ্টভাবে আমার কাছে একটি মেসেজ পাঠিয়েছেন। তিনি সেখানে বলছেন যে আর্মি অ্যাক্টের সেকশন 59 অনুযায়ী যে অপরাধগুলো অর্থাৎ খুন অথবা হত্যা চেষ্টা অথবা ধর্ষণ এগুলো সিভিল কোর্টেই বিচার হবে যদি ভিকটিম সিভিলিয়ান হয়। আ এবং আমি যদি তার লেখাটাই যদি পড়ি, "The trial on murder, attempt to murder and rape has to be in civil court if the victims is or are civilians." এবং এমবিএমএল এর যেই সেনা অর্থাৎ আর্মি অ্যাক্ট এর যে এমবিএমএল সেটি ইফেক্ট হবে শুধুমাত্র দেশ যদি যুদ্ধাবস্থায় থাকে। দেশ যদি যুদ্ধাবস্থায় থাকে সেক্ষেত্রে সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের বিচারের ক্ষেত্রে সেনাবাহিনীর সিদ্ধান্ত অগ্রাধিকার পাবে। এবং তিনি আরো লিখছেন, "Should there be any difference of opinions between armed forces and the government, then the decision of the government is always final." এই কথাটা আসলে অনেকে বুঝতে পারছেন না। আমাদের আ সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেবকে অনেকে হয়তো বিভ্রান্ত করছেন। আমার মনে হয় যে তার আইনি পরামর্শ নেওয়া উচিত এবং আইনি পরামর্শটা এমবিএমএল এর বিষয়গুলা বুঝে তাকে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ তিনি যদি আ গায়ের জোরে কিছু করতে চান, তিনি যদি বলেন নো ইফ বাট ফুল স্টপ এগুলো এইসব চোখ রাঙানি মানে মানার মতো বাংলাদেশের মানুষ আসলে ওই অবস্থায় নাই আরকি। পাশাপাশি চারিদিকে একটি অরাজক পরিস্থিতি তৈরি করার একটি সংঘবদ্ধ চেষ্টা চলছে এবং এই জাতীয় একটি সংবাদ এটা অত্যন্ত ভয়ংকর একটি সংবাদ। আমি যেটা দেখলাম যে আমি এই সংবাদটি দেখে আমি বুঝতে পারছিলাম না যে আমাদের আ আমি যদি আপনাদেরকে একটু দেখাই সংবাদটা, আমার মনে হয় যে একটু বের করে রেখেছিলাম আমি। আপনি জানেন যে এই যে এই সংবাদটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, মানে এটা একটা ভয়ংকর একটা ঘটনা। ভয়ংকর একটা ঘটনা সেটা হচ্ছে
নুরাল পাগলার দরবারে হামলা অগ্নিসংযোগ নিহত ১ এবং এটা হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার আস্তানায় উত্তেজিত জনতার হামলা অগ্নিসংযোগ এবং মানে নুরাল পাগলা হচ্ছেন সে এলাকার ওই যে নিজেকে তিনি ইমাম মাহাদি দাবি করতেন। ইমাম মাহাদি দাবি করে তিনি সেখানে একটা আ দরবারের মতো করেছিলেন। তারও অনেক অনুসারী আছে এবং নুরাল পাগলা সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করেছেন। তার মারা যাওয়ার পরে সেখানে পত্রিকার রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার মৃত্যুর পর তার কবর দেওয়া হয় মাটি থেকে ১২ ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে তৈরি করা হয় কবর। এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। জেলা জুড়ে ফুঁসে উঠেছিল উত্তেজিত জনতা। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তারা। ভয়ংকর জায়গাটা কোথায় আমি যদি আপনাদেরকে দেখাই, তারা নুরাল পাগলার দরবারে ঢুকে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের উপরে এবং এখানে কিছু আমার মনে হয় যে এডিট করা হয়েছে। আ এবং তারা নুরাল পাগলার যে মৃতদেহ, সেই মৃতদেহকে তারা কবর থেকে তুলে তারা রাস্তায় এনে পুড়িয়ে দেয়। এবং আমি যদি আপনাদেরকে এই সংক্রান্ত মানবজমিনের সংবাদটা আমি আশা করি এখনো আছে। আ মানবজমিনের সংবাদ হচ্ছে, রাজবাড়িতে কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দিল তৌহিদি জনতা এবং আ আমি যদি এখানে একটু দেখাই, এটা হচ্ছে ভিতরে ভাঙচুরের যে ছবি সেটি আপনারা দেখছেন এবং তার লাশ আ কবর থেকে তুলে মহাসড়কের উপরে আ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। তো এই নিউজটি আমার মনে হচ্ছে যেন কোনো পত্রিকায় হয়তো এডিট করার চেষ্টা চলছে। তো এই যে একটি ঘটনা আপনারা বোঝার চেষ্টা করেন যে একজন ব্যক্তি মারা গেছে সে আ যে বিশ্বাসী হোক সে নিজেকে যাই দাবি করুক তার মৃত্যুর পরে তার কবরের থেকে লাশ তুলে এনে রাস্তায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা আসলে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বা কোনো কিছুই সমর্থন করে না। আমি যদি ওই দিকটাও বাদ দিই বাংলাদেশের সেনাবাহিনী রাজপথে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। পুলিশ আছে, র‍্যাব আছে এবং পত্রিকার সংবাদ অনুযায়ী গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে উত্তেজনা চলছিল। তো আমাদের এনএসআই, আমাদের ডিজিএফআই, আমাদের এসবি, আমাদের ডিবি অসংখ্য বাহিনী এর বাইরেও নাম না জানা অনেক ইনফরমার সোর্স অনেকভাবে কাজ করেন। আ এই ঘটনাটা কেন আগে চেক দেওয়া হলো না? পুরো পৃথিবীর কাছে বাংলাদেশকে প্রজেক্ট করার কি চেষ্টা চলছে? যে এরা কবরের থেকে লাশ তুলে সেই লাশের আগুন ধরিয়ে দেয় তাদের প্রতিবাদ বা তাদের ক্ষোভের জায়গাটা নিরসনে। এটি কি ইচ্ছাকৃতভাবে করার সুযোগ করে দেয়া হলো? একটি অরাজক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখানোর জন্য? যেমনটি ২৮শে অক্টোবরে ২০০৬ সালে মৃতদেহের উপরে জামাতের সমাবেশে মানে পিটিয়ে মেরে মৃতদেহের উপরে উল্লাসের যে লোকে বৈঠার যেই ছবি দেখিয়ে 1/11 এর পথ সুগম করা হয়েছিল। সেরকম কি কোনো আবহ তৈরি করার চেষ্টা চলছে? একটি অরাজকতা, একটি বিশৃঙ্খল পরিস্থিতি? অ্যা তো মানে এই যে মানে আমাদের ইন্টারিম মুরুব্বিরা আসলে কি বুঝতেছে, কি করতেছে, কি না করতেছে আমি আসলে বুঝতেছি না। আমি যেমন বুঝতে পারছি না, আমার ধারণা বা যাদের সঙ্গে আমার যোগাযোগ হয় অনেকেই আসলে কনফিউজড যে এরকম পরিস্থিতিতে আদৌ নির্বাচন সম্ভব কিনা? বিএনপি নির্বাচন করছে কিন্তু সার্বিক যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব? জাতীয় পার্টিকে তো বি টিম হিসেবে নিয়ে আসার চেষ্টা চলছে। জাতীয় পার্টির মধ্যে ঢুকবে আওয়ামী লীগ এবং আমি আমার দুদিন আগে একটি অনুষ্ঠানে বলেছি যে ইন্টারনাল পরিকল্পনা হচ্ছে যে ২৪ সালে যেমন ঈগল মার্কায় যারা দাঁড়িয়েছিল, এরকম অসংখ্য আওয়ামী আ দোসর, আওয়ামী ফ্যাসিস্ট মনোভাব সম্পন্ন মানুষকে তারা জাতীয় পার্টির ব্যানারে নির্বাচন করাবে। তাদের টাকা আছে, তাদের যে সমর্থকরা এখনো আছে, সবাই মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করবে, হয়তো জাতীয় পার্টি সরকারেও ভাগ বসাবে। কোয়ালিশন সরকারের দিকে হয়তো নিয়ে যাওয়ার পরিকল্পনা ভারতের গোয়েন্দা সংস্থার। তো আমাদের ইন্টেরিম পারছে না, জেনারেল ওয়াকার আওলাইতেছে চারিদিকে। উনি মনে করতেছে যে অ্যা এই করে বোধহয় উনি সেনাবাহিনীর সম্মান রক্ষা করছেন। আসলে তিনি সেনাবাহিনীর সম্মানকে ভুলুণ্ঠিত করছেন। পাশাপাশি আ সেনাবাহিনীর যেই
তরুণ অফিসার, মিড লেভেল অফিসার, সৈনিক তারা আসলে এই জিনিসটা মেনে নেয়ার কোনো যৌক্তিক কারণ নাই। বরঞ্চ এই বিষয়টি নিয়ে তিনি যে টানাপোড়েন তৈরি করেছেন সরকারের সাথে যে আ অভিযুক্ত অফিসারদের বিচার তারা সেনা আইনি ক্যান্টনমেন্টে করবেন, তাদেরকে সিভিল কোর্টে দেবেন না, তাদেরকে গ্রেপ্তার করতে দেবেন না। সে বিষয়টি সেনাবাহিনীকেই ক্ষতিগ্রস্ত করছে, সেনাবাহিনীর ভাবমূর্তিকেই বিনষ্ট করছে এবং সেনাবাহিনীর ভেতর থেকে কেউ যদি জেনারেল ওয়াকারের এগুলোকে রেজিস্ট করেন, তাহলে দেশের অবস্থা আরো ভয়াবহ দিকে যাবে। ইতিমধ্যে যারা অভিযুক্ত ছিলেন অনেককেই পালিয়ে যেতে দেয়া হয়েছে। বিশেষ করে জেনারেল মুজিব তিনি নজরদারির মধ্যে থেকেই পালিয়ে গেছেন। তো এগুলো নিয়ে নানা ধরনের হাস্যকর ব্যাখ্যা আমরা শুনি। কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো ব্যাখ্যা আমরা এখনো পাই নাই। তো আ রাষ্ট্রদ্রোহ বলে একটি টার্ম আছে। আ ক্ষমতায় থেকে কেউ যদি আইনের অপপ্রয়োগ করেন, ক্ষমতায় থেকে কেউ যদি রাষ্ট্রকে বিভ্রান্তকর দিকে পরিচালিত করেন, সেটি অনেক বড় রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রের সমালোচনা করাই রাষ্ট্রদ্রোহ নয়, যেটি বাংলাদেশে বহু বছর ধরে চালু আছে। তো আমার মনে হয় যে এই যে ইন্টারিমের যে অবস্থা আমরা দেখছি, আ সেই জায়গাটায় ইন্টারিম আসলে কি করবে আমি হতাশ। এই ইন্টারিমের মুরুব্বিদেরকে বলব, আসলে কি বলব? মানে আপনারা কি করবেন? আর আপনাদের সর্বোচ্চ ক্যাপাসিটি আমরা দেখে ফেলছি আজকে আসলে। এখন হতাশ। তারপরেও যদি ৪-৫ মাস সময় আছে, এর মধ্যে যদি কিছু মুরুব্বিরে একটু রেস্টে দেন, কিছু নতুন শক্তিশালী লোক যদি আনতে পারেন, যদি কিছু হয় আরকি। মানে আমি সার্বিক পরিস্থিতি আমার কাছে, আমার দৃষ্টিতে আ খুব বেশি ভালো ঠেকছে না। একদিকে নির্বাচনের প্রস্তুতি তুলে দিচ্ছেন আওয়ামী লীগের হাতে, প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগের লোকজন। অ্যা ১৪, ১৮, ২৪ এ নির্বাচনে যারা প্রত্যক্ষভাবে মাঠে ছিল সেনা, পুলিশ, নৌ, বিমান বাহিনীর কর্মকর্তা, সৈনিক, প্রশাসনের কর্মকর্তা, আ ডিএনও, ডিসি, এসপি এদেরকে আসলে কতজনকে চিহ্নিত করা হয়েছে? অ্যা তারা যদি আবার সে দায়িত্ব পালন করতে যান, তাদের সামনে আপনারা জানেন যে বিগত ১৪, ১৮, ২৪ এর নির্বাচনে আওয়ামী লীগ প্রত্যেকের জন্যই মোটা অঙ্কের হাত খরচ পাঠিয়েছিল। ডেইলি অ্যালাউন্স তাদেরকে সহযোগিতার আ বাবদ। তো এই টাকার কিন্তু মানে আ এক এক এসালামই কিন্তু $৪ বিলিয়ন এর বেশি টাকা চুরি করে নিয়ে গেছে। তো $১ বিলিয়ন যদি সেখান থেকে খরচ হয়, এদের কিনতে কয় টাকা লাগে? তো ইন্টারিম বুঝলে ভালো, না বুঝলে তো কিছু করার নাই। কি করবেন দেখেন। দেশটা কিন্তু আবারও আপনাদের নেতৃত্বের ব্যর্থতায়, আপনাদের অকর্মণ্যতায়, আপনাদের অযোগ্যতায় দেশটা কিন্তু আবারও বিপদের দিকে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের বাণী শুনিয়ে, বুলি শুনিয়ে আপনারা যেদিকে নিয়ে যাচ্ছেন, আ সেটি আসলে অত্যন্ত ভয়ংকর। আশা করি দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনারা বুঝতে সমর্থ হবেন যে আ আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে চাই। কিন্তু নির্বাচনের ৪ মাস আগে যে বিষয়গুলো সামনে আসছে, যে বিষয়গুলো আমরা দেখছি, তাতে আসলে আ আমরা সন্তুষ্ট হতে পারছি না। আমি সন্তুষ্ট হতে পারছি না। যে পরিস্থিতি ইতিবাচকভাবে এগুচ্ছে সুষ্ঠু নির্বাচনের পথে বা জনগণের ভোটে আমরা একটি আ গণতান্ত্রিক সরকার পাবো। এই এই আশাটুকু করতে আমার অনেক সংশয় হচ্ছে। আ আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশের জনগণ যেভাবে আ এই দেশপ্রেমকে ধারণ করে রাষ্ট্রের প্রহরীর ভূমিকায় নেমেছিলেন, রাষ্ট্রকে রক্ষা করতে জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলেন। ছাত্র জনতা, সাধারণ মানুষ, মেহনতি জনতা, গৃহবধূ, ছাত্র-ছাত্রী অর্থাৎ কোন স্তর আপনি বাদ দেবেন? পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, সৈনিক, কর্মকর্তা সবাই মিলে যেভাবে নেমেছিলেন তাতে আমি আশাহত হতে চাই না, আমি নিরাশ হতে চাই না যে এই জুলাই অ্যা বিপ্লব বা গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। কিন্তু তারপরেও মনে অনেক প্রশ্ন জাগে। সেই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকের এই অনুষ্ঠান।